আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 27, 28, 29, 30 অর্থাৎ প্রত্যেকটি ব্যাচের জন্য আসলে এই ক্লাসটা বলা যেতে পারে। এসএসসি স্টুডেন্ট যারা আছে প্রত্যেকের জন্য এই ক্লাস, এবং আমরা অর্থনীতির A to Z একটা কোর্স চালু করেছি যেখানে আমরা প্রত্যেকটা ক্লাস ফ্রি করাচ্ছি, এবং আমরা ইতিমধ্যে 1 থেকে 5টি অধ্যায় কিন্তু পড়িয়ে ফেলেছি, এবং ধারাবাহিকভাবে এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ। অর্থাৎ আমরা জিডিপি, জিএনআই বা জিএনপি বা এনএনআই বা এনআই, ন্যাশনাল ইনকাম, প্রত্যেকটা কিছু এখানে আলোচনা করেছি, এবং কীভাবে নিট ন্যাশনাল ইনকাম বের করতে হয়, কীভাবে কি আপনার পার ক্যাপিটাল জিডিপি নির্ণয় করতে হয়, প্রত্যেকটি আলোচনায় অধ্যায় করা আছে। তো আপনি যদি আসলে এই রকম চ্যানেলের ভিডিও দেখতে চান বা এইরকম যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আপনার অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে, এবং ইউটিউবতে দেখে থাকলে তো এটা মাস্ট, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর আমি এই যে ভিডিওগুলো তৈরি করি, আমার নাম হচ্ছে আব্দুর রহমান মুস্তাকিব, আমি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আসলে আমার কাজই হচ্ছে এটা, স্টুডেন্টের পড়াশোনা যাতে একটু সহজ হয়, সেক্ষেত্রে আমার এই রকম সহজতর কিছু ভিডিও তৈরি করে আপনাদের পড়াশোনাটাকে আরেকটু সহজের দিকে ধাপে বা এগিয়ে নিয়ে যাই। তো চলেন, আসলে অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা ক্লাসে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের 6ষ্ঠ অধ্যায়, এবং 6ষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জাতীয় আয় এর পরিমাপ, ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস মেজারমেন্টস। আমরা এর আগে একটা ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ এইচএসসি 26-এর জন্য, দুঃখিত এসএসসি 26-এর জন্য। তো সেইখানে আপনাদের এই অধ্যায়টা আলোচনা করা ছিল, বাট যখন আমরা আসলে আবার নতুন করে পুরো বইটা সিরিজ দিতে যাচ্ছি, আমরা চাচ্ছিলাম যে আবার নতুন করে পুরোটা আলোচনা করি। তো ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস মেজারমেন্ট, আসলে জাতীয় আয় এবং এটা কীভাবে পরিমাপ করা হয়, এই অধ্যায় আজকে সেটাই দেখতে যাচ্ছি। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। অর্থাৎ আপনি যদি একটা দেশের জাতীয় আয় দেখেন, আপনি সহজেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা কীভাবে কী চলতেছে এটা আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে এটা থেকে বোঝাই যাচ্ছে যে আসলে জাতীয় আয় বা এটা কীভাবে কী কাজ করে। তো প্রথমত হচ্ছে, অর্থাৎ কোনো দেশটি কি উন্নত বা উন্নয়নশীল না অনুন্নত না এই সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অর্থাৎ আপনি একটা জাতীয় আয় যখন মেজর করবেন, মেজর করার পর আপনি ইজিলি ক্যান ডিফাইন করতে পারবেন, বা এটাকে আপনি ডিফারেন্স করতে পারবেন যে হাউ ইটস ওয়ার্কস অ্যান্ড এটা কীভাবে কাজ করে। পাশাপাশি দেখবেন যে এটাকে আপনি কী করে, হাউ ইটস এক্সিকিউটস, আপনি এটা এক্সিকিউট করে কী করে ইউ গেট দ্য রেজাল্ট অফ ইউর ন্যাশনাল ইনকাম অ্যান্ড হাউ ইটস ভেরি ইমপ্রেসিভ অর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর কান্ট্রি। কোনো দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হবে। অর্থাৎ অ্যাজ এ সিটিজেন অর অ্যাজ এ কান্ট্রি, যখন আপনি আপনার দেশের কোনো তথ্য পেতে চাবেন, আর আপনার দেশের ন্যাশনাল আয় অথবা ন্যাশনাল এনিথিং এলস আপনি দেখতে যাবেন, যেটা হচ্ছে আপনার অর্থ রিলেটেড অ্যাকর্ডিং টু মানি, তো এই জিনিসটা আপনাকে, এই যে সেক্টরটা, এটা আপনাকে ক্যালকুলেট করতেই হবে। তো দেখবো যে এই অধ্যায়ে আমরা বাংলাদেশের জাতীয় আয় গণনা পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করবো। দেখেন এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, এখানে একটা গার্মেন্টস সেক্টর দেখাচ্ছে, এখানে হয়তো চা বাগান, এখানেও গার্মেন্টস দেখাচ্ছে। তো বলা এই যে প্রত্যেকটি সেক্টর আছে, এবং এখানে অনেকগুলো শুল্ক নাম দেওয়া আছে: আয়কর, অন্যান্য কর, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক কর, আবগারি কর, এই A to Z যা আছে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। তো এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে যাবো, আপনারা জানেন যে এই টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউর জন্য, যে সিকিউ যারা আসলে খুব ভালো করে পড়তে চান বা ভালো করে দেখতে চান, এখান থেকে টপিকগুলো অ্যানালাইসিস করলেই আপনারা দেখবেন যে এখান থেকে কমন পড়ে যায়। জাতীয় আয়ের ধারণার সময় ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ হাউ ইটস ওয়ার্কস অ্যান্ড হাউ ইটস এক্সিকিউটস, আপনাদের যেটা বললাম, যেটা আপনি দেখতে পারবেন। অ্যান্ড মোট জাতীয় আয় জিএনআই সাথে মোট দেশের উৎপাদন জিডিপি, এইটা আপনি পার্থক্য করতে পারবেন। মোট জাতীয় আয়ের জিএনআই থেকে কীভাবে এনএনআই আর নিট ন্যাশনাল ইনকামটা বের করতে পারবেন। জিডিপি পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবেন। জিডিপি নির্ধারক সমূহকে উপকরণ এর প্রযুক্তি দুই ভাগে বিন্যস্ত করে করতে পারবেন। জিডিপি হিসাব বহির্ভূত বিষয়বস্তু তালিকা করে প্রস্তুত করতে পারবেন, এবং বাংলাদেশের জিডিপি পরিমাপ পদ্ধতি আপনি বর্ণনা করতে পারবেন। তাহলে আপনাদের আমি কিন্তু অনেকগুলো টপিক বলেছি যেগুলো আপনার খুব সহজে পড়লে বা দেখলে আপনারা বুঝতে পারবেন। মোট জাতীয় আয় ধারণার সময় কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম আমরা দেখি কীভাবে এটা কাজ করে। মোট দেশের উৎপাদন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। একটি দেশের সময় সাধারণত 1 বছর একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হয়, অর্থাৎ আপনাকে একটা দেশের নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর ধরা হয়। এখন আপনার দেশের ভৌগোলিক সীমা, অর্থাৎ বাংলাদেশের যে ম্যাপটা আছে এই টাইপেরই, তো আমি যদি ভুল না কি এখান থেকে ধর এইভাবে একটু ওঠানো, হোয়াটএভার, আমার আর্ট নট গুড, বাট ধরেন বাংলাদেশের যে ম্যাপটা আছে, এই ম্যাপের ভিতর যতটা ইনকাম করা হবে এটা আসলে জিডিপি আর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা মোট দেশের উৎপাদন।
বাজার দামের সমষ্টি থেকে মোট দেশের উৎপাদন বা জিডিপি আসলে ক্যালকুলেট করা হয় এইভাবেই। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়। 100 কুইন্টাল ধান, 1000 জামা এবং 1000 কলম উৎপাদিত হয়। জিডিপি হচ্ছে 100 কুইন্টাল ধান ইন্টু প্রতি কুইন্টাল ধানের বাজারের দাম প্লাস হচ্ছে 100 জামা ইন্টু 100 জামা বাজারের দাম এবং 1000 কলম এবং প্রতিটি কলমের বাজার দাম। এইটাভাবেই আসলে জিডিপি ক্যালকুলেট করা হয়। এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককের দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে হচ্ছে জিডিপি নির্ণয় করা হয়। তবে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসেবে চাল তৈরি করা হয় তাহলে আমাদের হিসাবের সময় ধানের বদলে চালের উৎপাদন হতে হবে এবং চালের দামকে নির্ধারণ করতে হবে। কারণ কি, ওই যে বললাম, একটা জিনিস হচ্ছে কি, আপনাদের দামের ক্ষেত্রে আপনারা সবসময় দেখবেন চূড়ান্ত দ্রব্যটা কি। অর্থাৎ আপনি একটা জামা তৈরি করেছেন, জামার জন্য আপনার প্রথমে সুতা হয়েছে, সুতা থেকে একটা কাপড় হয়েছে, কাপড় থেকে তো তারপর জামা হয়েছে। এখন আপনি যদি সুতা হিসেব করেন, সুতার দাম, যে কাপড়ের দাম, তারপর জামার দাম, তাহলে কিন্তু এটা হবে না। কারণ কি, জামার দামের ভিতর সুতা এবং কাপড়ের দাম আপনার থেকে যাচ্ছে। তো এই জন্য সবসময় যে কোনো জিনিসে ক্যালকুলেশন করতে হলে এটা চূড়ান্ত দ্রব্য করতে হয়। অর্থাৎ এটা দিয়েই আমার, কারণ কি, একটা জামার দাম যদি আপনি ধরেন 800 টাকা হয়, এটার ভিতরেও সুতার দামও আছে, যখন এটাকে তৈরি করা হয়েছে সেই খরচটাও আছে, অর্থাৎ তাঁতি যখন বুনেছে এবং এটাকে থেকে যখন কাপড় থেকে যখন জামা তৈরি করা হয়েছে ওই হিসাবটাও কিন্তু এটার ভিতরে ইনক্লুডেড। সো আমরা কিন্তু একটা জিনিস বারবার গণনা করলে আমাদের যে মিস ইনফরমেশন এটা আছে এটা খুব বেশি পরিমাণে হয়ে যাবে এবং এটা কিন্তু অর্থনীতির ব্যাপারে ব্যাপক ক্ষতিকর। মোট জাতীয় আয়, গ্রোস ন্যাশনাল ইনকাম বা জিএনআই, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যকে সমষ্টি বলা হয়। এটাকে আসলে মোট জাতীয় উৎপাদন সমষ্টিকে মোট জাতীয় আয় আর জিএনআই বলা হয়। আচ্ছা, একটা ফ্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে কি, ধরেন আপনি বাংলাদেশের নাগরিক, ইউ আর এ সিটিজেন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো যখন আসলে আপনি বাংলাদেশের সিটিজেন হিসেবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে আপনি যদি সেখান থেকে ইনকাম করেন এবং এইটা যদি আপনি কোনো না কোনোভাবে বাংলাদেশে প্রেরণ করেন তাহলে এইটা আপনার জিএনআই এর ভিতর ক্যালকুলেট। এখন অনেক প্রবাসী আছে যারা বিদেশে থাকে এবং তারা টাকা পয়সা ওখানে আয় করে ওখানে খরচ করে। দিস ইজ নট জিএনআই। আপনারা মনে হতে পারে যে আরে আমাদের এলাকার একটা মিস্টার রহমান আছে যে আসলে আমেরিকা থাকে এবং মিস্টার রহমান বছরে কয়েক লাখ ডলার ইনকাম করে, বাট মিস্টার রহমান দেশে কয় টাকা পাঠাচ্ছে? মিস্টার রহমান যদি দেশে ফুটা করিও না পাঠায় তাহলে এটা জিএনআই এর ভিতর আসবে না। তো একই মোট জাতীয় উৎপাদনও বলা হয়, দ্যাটস মিন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর দুঃখিত গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রোস ন্যাশনাল ইনকাম হিসেবে এটাকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন। এবার দেখি যে মোট দেশ উৎপাদনে নিট উৎপাদন আয় যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়। অর্থাৎ নিট উৎপাদন আয় বলতে বোঝায় একটি দেশের নাগরিকের বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে সেটা বিদেশি নাগরিকের আলোচ্য বিনিয়োগ বা শ্রম থেকে এটা বিয়োগ করে। অর্থাৎ কি, আপনার দেশের যেই আয়টা আছে এটা থেকে আপনি প্রথমত হচ্ছে আপনার বহিরাগত যারা আছে তাদের আয়টাকে যোগ করবেন এবং এই যোগ করার পর আপনার দেশে যারা বহিরাগত আছে তাদের আয়টাকে বিয়োগ করবেন। এটা থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম, দ্যাটস মিন হচ্ছে এনএনআই। এবং আর এটি যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় দেশের অর্থনীতি থেকে বেশি হবে, যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান দ্বিতীয়তায় সত্য। আর যদি ঋণাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশের উৎপাদন চেয়ে কম হবে। নিট জাতীয় আয় আর নিট ন্যাশনাল ইনকাম বা নিট ন্যাশনাল প্রোডাক্ট যদি আমরা দেখি এটা কিভাবে কাজ করে, তো আমরা যদি দেখি যে যখন আমরা জিডিপি আর জিএনআই করে ক্যালকুলেট করছি তখনই কিন্তু আপনার এনএনআই সম্পর্কে আমি বলে দিয়েছি। ইটস মিনস হচ্ছে কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহৃত অবচয় পূরণের ব্যয়, দ্যাটস মিন হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালাউয়েন্স বা ডিপ্রিসিয়েশনস, দ্যাটস মিন হচ্ছে আমাদের যেটাকে সিসিএও বলা হয়। সিসিএ মিনস হচ্ছে এই যে ক্যাপিটাল কনজামশন অ্যালাউয়েন্স বাদ দিলে যা থাকে তাই আছে নিট ন্যাশনাল ইনকাম। দ্যাটস মিন হচ্ছে আপনার যে মোট ইনকাম আছে, আপনার মোট ইনকাম থেকে যখন এই যে সিসিএ বাদ দেওয়া হবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এনএনআই আর এনএনপি। মূলধন জনিত ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে হচ্ছে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত ক্ষয় করা হয় তা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হয়ে থাকে, তাই বোঝে। অর্থাৎ আপনি যে একটা জিনিসটাকে আয় করতেছেন বছরের পর বছর, এটার কিন্তু একটা ব্যবস্থাপনা খরচ আছে। ধরেন আমি যদি আপনাদের একটা ক্লাস নিই, এই ক্লাসটার জন্য আমার যে ডিভাইসটা আছে এটা তো 12 মাস অ্যাক্টিভ থাকবে না, এটার পরবর্তীতে একটা খরচ আছে এবং এই খরচটাই কিন্তু দিনের পর দিন আপনার কাজ করে থাকে। অর্থাৎ আমার এই যে ধরেন সেট আপটা আছে, একটা পিসি সেট আপ আছে, এই পিসি সেট আপটাকে কি আমাদের কাজে নিতে হবে এবং এই কাজটা কীভাবে করে সেটাই হচ্ছে আমাদের মূল দেখতে হবে। আমরা যদি এবার দেখি যে আসলে আমাদের পরের পেজে যে মোট দেশ উৎপাদন জাতীয় আয় কীভাবে করা হচ্ছে, এইটা হচ্ছে কাজ করে। তো আমরা একটাখানে এখানে সমীকরণ আছে, আপনারা যারা খাতা কলম নেন নাই খাতা কলমটা রেডি করেন, কজ খাতা কলম থাকলে এই জিনিসটা আপনার পড়তে এবং বুঝতে অনেক হেল্পফুল হবে।
তাহলে মোট দেশের উৎপাদন কিভাবে কি কাজ করছে দেখি। তাহলে যখন আসলে মোট দেশের উৎপাদন জিডিপি আপনি পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি দেখবেন বিদেশ থেকে প্রাপ্ত দেশীয় উপকরণের আয় এবং দেশের মতো বিদেশিদের আয়, এই দুইটা বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই দুইটা একটা যোগ এবং একটা বিয়োগ করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে জিএনআই আর মোট জাতীয় উৎপাদন, দ্যাটস মিন হচ্ছে জিএনপি। এখন আপনি এখান থেকে যখন সিসিএ কনজিউমার আমরা দেখেছি যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স, এটা বাদ দিবেন, তখন আপনি সিসিএ বাদ দিলে পাবেন যে নেট ন্যাশনাল ইনকাম আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা থেকে যখন আপনি ইনডিরেক্ট ট্যাক্স বাদ দিবেন, দ্যাটস মিন পরোক্ষ খর, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। আপনি এখন মনে হতে পারে যে পরোক্ষ খর কেন বাদ দিতে হবে? পরোক্ষ খর আসলে এটা কখনোই আপনার আয়ের ভিতর না, কারণ এটা আপনার কোনো না কোনোভাবে কস্ট হয়ে যাচ্ছে। তো দুইটা কাজ দেওয়া হচ্ছে জিএনআই, যে গ্রোস ন্যাশনাল ইনকাম, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যান্ড হচ্ছে সিপিপি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স, পূর্ণরূপ দেওয়া, এটা দিয়ে দিলাম আমরা। এবং সিসিএ আসলে কি, এটা কি, অর্থাৎ একটা ফার্ম আর একটা ট্রেনে যদি আপনাকে একটা লিমিট অবধি বা একটা টাইম পিরিয়ড অবধি চলতে থাকে, অ্যাট দ্য এন্ড এটাকে একটা আপনি রক্ষণাবেক্ষণ বা ম্যানুফ্যাকচারের পরার পর এটাকে মেনটেনেন্স কস্ট আছে। সো দ্যাটস মেনটেনেন্স কস্ট ইজ কল্ড ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আসলে ইউ হ্যাভ টু মাস্ট ইউ হ্যাভ টু cost this section, because if you can't if you can't cost in this section, you cannot get your enough profit in the future, because যদি দেখেন যে আসলে কোনো জিনিস আপনি সেভাবে কস্ট না করে আর ইউ ক্যান নট ডিটারমিন টু কস্ট ইন দিস সেক্টর, আপনি যদি এই সেক্টরে খরচ করতে ইচ্ছুক না থাকেন, সো ইটস ক্যান নট এ আইডিয়াল নেচার ফর এ কান্ট্রি অর এ বিজনেস সাইট অর এ ফার্ম, বিকজ এটা আপনার কখনোই নেচার হবে না। আপনি জিনিসটাকে যদি সবসময় লাভই আশা করেন ভাই, তাহলে তো আপনার এটার পিছনে টাকা খরচ করতে হবে। আপনি যদি একটা জিনিস, আপনার একটা দোকান আছে, দোকানটাকে 5-7 বছর পর যদি আপনি রং না করেন, ওই দোকানে কোনো খদ্দের আসবে না বা ওখানে ক্রেতা আসবে না। তো বা আপনার যদি দোকানে দেখেন ছাদ থেকে পানি পড়তেছে, আপনার শাটার ভালো না, আর আপনার যেই পরিবেশটা আছে আশেপাশে খুবই গেঞ্জি পরিবেশ, আর দ্যাটস মিন এটা খুবই নোংরা পরিবেশ, এটা আসলে কোনো দিনই একটা ইনকাম সেক্টর হিসেবে আসবে না। সো ইফ you have that kind of motive or that kind of determinants to do so you have to cost in this sector. তো মোট দেশে উৎপাদন জিডিপি পরিমাণ পদ্ধতি সময় হচ্ছে উৎপাদন, আয়, ব্যয় পদ্ধতি, মেজারমেন্টস অফ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, প্রোডাকশন, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। আর হাউ ইটস ওয়ার্কস, আমরা যদি দেখি যে এটা কীভাবে কাজ করে, মোট দেশের উৎপাদন জিডিপি মূলত 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এটাকে 3টা ভাগে ভাগ করতে পারবেন। এক হচ্ছে উৎপাদন পদ্ধতি, জাসমিন হচ্ছে প্রোডাকশন অ্যাপ্রোচ। উৎপাদন পদ্ধতি কীভাবে কাজ করে সেটা আপনারা দেখতে পারবেন। আয় পদ্ধতি, জাসমিন হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, অর্থাৎ একটা পদ্ধতি আছে, একটা ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। আপনি 3টা ওয়েতে জিডিপি পদ্ধতি বা জিডিপি গণনা করতে পারবেন। আপনি চাইলে এটাকে প্রোডাকশন অ্যাপ্রোচ আর উৎপাদন ক্ষেত্রে পারবেন, আয় পদ্ধতি ইনকাম অ্যাপ্রোচে পারবেন, এবং ব্যয় পদ্ধতি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ হিসেবেও পারবেন। তো যদি দেখি যে উৎপাদন পদ্ধতি আর প্রোডাকশন অ্যাপ্রোচ এটা কীভাবে কাজ করে, একটি দেশের অর্থনৈতিক কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য বা সেবার মূল্য যোগ করলে মোট দেশের উৎপাদন নির্ধারণ করা যায়। অর্থাৎ আপনি যদি চূড়ান্ত দেখেন, বাংলাদেশের অর্থনীতি 15টি খাত বিভক্ত করা হয়েছে এবং খাতওয়ারি উৎপাদন মূল্য নির্ধারণ করা হয়েছে। তাহলে এই যে 15টি খাত আছে, এটার সাথে যদি আপনি মূল্য যোগ করে থাকেন, আপনি ন্যাশনাল ইনকাম পেয়ে যাবেন, দুঃখিত গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মোট দেশের উৎপাদন বা জিডিপি পেয়ে যাবেন। এবার যদি দেখি আসলে জিডিপি আর জিএনআই বা জিএনপি খুবই কানেক্টেড, যার কারণে বারবার এটাকে কানেক্ট করা যায়। অ্যান্ড যেহেতু এটার একদম আলটিমেট অর্থাৎ লাস্ট অ্যাপ্রোচটা হচ্ছে বা লাস্ট থিংস হচ্ছে আমাদের কি জিআই বা ন্যাশনাল ইনকাম নিয়ে নাই। সো আমাদের ওই থিঙ্কিংটাই চলে আসে। তো আয় পদ্ধতি যদি দেখি যে হাউ ইটস ওয়ার্কস ইনকাম অ্যাপ্রোচ, এই পদ্ধতিতে মোট দেশের উৎপাদন হলো হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ ভূমির, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা জানি যে প্রথমত রয়েছে ভূমি, দ্বিতীয় হচ্ছে শ্রম, মূলধন। এদের মধ্যে প্রাপ্ত যথাক্রমে হচ্ছে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। তাই মোট দেশের উৎপাদন হচ্ছে খাজনা, এটাকে সিম্বল হয় সামেশন চিহ্ন, জাসমিন হচ্ছে যোগ। মজুরি, খাজনা দেওয়া হয় কাকে? ভূমির দেওয়া হয় খাজনা, শ্রমের দেওয়া হয় হচ্ছে মজুরি, মূলধনের দেওয়া হয় সুদ, সংগঠনের দেওয়া হয় মুনাফা। এইটা থেকে আসলে সমষ্টি, যেটাকে সমষ্টি চিহ্ন বলা হয়। এই যে ইনকাম অ্যাপ্রোচ বা এই কাইন্ড অফ ওয়ার্ক দিয়ে আপনিও কিন্তু আপনার আয় পদ্ধতি বের করতে পারবেন। এবার যদি আমরা দেখি ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, এটা কীভাবে কাজ করে, এই পদ্ধতিতে মোট দেশ উৎপাদন হলো মোট নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজে মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ বা বিনিয়োগ ব্যয় বা সরকারি ব্যয় এবং নিট রপ্তানি বোঝায়। অতএব ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি, অর্থাৎ সমাজে দেখি যে রপ্তানি প্লাস মাইনাস আমদানি, অর্থাৎ হচ্ছে এক্স মাইনাস এম। দেখেন এখানে আছে হয়তো ভাই যে এক্স মাইনাস এম রপ্তানি বিয়োগ হচ্ছে আমদানি, অর্থাৎ আপনি যেটা রপ্তানি করেছেন তার থেকে আপনি যেটা আমদানি করেছেন এটা বিয়োগ দিতে হবে। কারণ আপনাকে বৈদেশিক থেকে যে টাকাটা আপনি পাচ্ছেন, এটা থেকে যদি আপনি
কম নিয়ে আসেন তাহলে এটা তো হবে না। তো আপনারা যদি দেখি যে মোট দেশের উৎপাদন বা ওয়াই ইজ ইকাল টু হচ্ছে সি প্লাস আই প্লাস জি। সি ইজ প্লাস আই প্লাস জি হচ্ছে সি মিনস কনজামশন, আই প্লাস হচ্ছে আপনার এর মিন হচ্ছে বিনিয়োগ, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজামশন, অ্যান্ড জি ইজ গভর্নমেন্ট কস্ট। আর এক্স মাইনাস এম হচ্ছে রপ্তানি বিনিয়োগ আমদানি, ম্যাক্স রপ্তানি বিনিয়োগ আমদানি মিনস হচ্ছে নিট রপ্তানি। সো আমরা এই ফ্যাক্টরটা আপনাদের প্রত্যেকটা ইস্যু আপনাদের কিন্তু একটা সূত্র আকারে আসবে। সো প্লিজ এটাকে সেইভাবে দেখবেন এবং সেটাকে এইভাবে করবেন। তো উপরিক্ত তিনটি পদ্ধতিতে উপরিক্ত মোট দেশ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলেও পরিমাণ নির্ধারিত করা হয়েছে। গণনা বা হিসাবে বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে এই ফলাফল একই বহন করে। অর্থাৎ একদম যদি দেখেন যেটা খুবই কানেক্টেড। সো আপনি যদি একদম খুব বেশি আপনার ইনফরমেশন মিস ইনফরমেশন না হয় তো আপনি সহজে এটাকে পেতে পারেন। মাথাপিছু মোট দেশের উৎপাদন যদি আমরা দেখি যে পার ক্যাপিটাল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশে মাথাপিছু আয় কতটা হয় বা মাথাপিছু আয় কীভাবে কী হয় এটা যদি দেখায় যে এবং এটা কীভাবে আমাদের ওভারঅল ওয়ার্ক করে। তো মোট দেশের উৎপাদন যদি আমরা দেখি যে এটা কীভাবে কী কাজ করে, আমরা এটার পরে আসলে মোট দেশের উৎপাদন থেকে মাথাপিছু আয়টা নির্ণয় করা দেখব। তাহলে আমরা যদি দেখি যে মাথাপিছু মোট দেশের উৎপাদন পার ক্যাপিটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আপনি আপনার দেশে বা আপনি এলাকায় 100 জন লোক আছে, এখন এই 100 জনের আয়টাকে আসলে কীভাবে কি ক্যালকুলেট করবে, অর্থাৎ পার পার্সন এখন হিসাব করায় কেউ কামায় 20,000, কেউ কামায় 5 লাখ। এখন এইটাকে আপনি পার ক্যাপিটাল কীভাবে প্রতি লোক কীভাবে করে, এটার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট বছরের সূত্র দেওয়া আছে, আমরা সূত্র সেটা দেখব। তো প্রথমত হচ্ছে মাথাপিছু দেশের উৎপাদন হচ্ছে জিডিপি বলতে বোঝায় যে জন প্রতি বার্ষিক জিডিপি, অর্থাৎ একজন মাথাপিছু আয় কীভাবে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কতটা হচ্ছে নির্দিষ্ট আর্থিক বছরে মোট দেশের উৎপাদনের উক্ত বছরের মধ্যে সময় আর মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে কাজ হবে। যেমন কি কোনো একটা নির্দিষ্ট বছরের মোট দেশ উৎপাদন, অর্থাৎ একটা দেশের যে একটা বছরে এখন সাধারণত একটা অর্থ বছর ক্যালকুলেট করা হয়, অর্থাৎ জুলাই তো পরবর্তী জুন। তো এইটা এবং আপনার দেশের জনগণ এইটা ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে মাথাপিছু আয়। ধরেন 1000 ভাগ যদি আপনি এখন 20 দেন আর আপনি 200 দেন, ধরেন এইরকম তো ক্যালকুলেশন হয় না আপনাদের বোঝানোর ক্ষেত্রে, দেখেন 5 আসতেছে, এই 5 ধরেন মাথাপিছু আয় এইরকমভাবে আসলে হয়ে থাকে। আমরা সিকিউ সলভ করব আমাদের যখন ওভারঅল সকল সাবজেক্ট হয়ে যাবে, দ্যাটস মিন আপনাদের আর্টসের যে 3-4টা সাবজেক্ট আছে সেই 4টা সাবজেক্ট হয়ে যাবে, আমরা এরপর এগুলোর অনেক ইয়ার ওয়াইজ সিকিউ সলভ করব এবং আমরা ওইটাকে ব্রেক করবো যে হ্যাঁ এইটা কীভাবে কী হয়েছে, আপনি এখানে চাইলে কীভাবে ক্যান্সার করতে পারেন এবং এইটাকে কেন করছে আমরা প্রত্যেকটা জিনিসই দেখব। তো মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানের অন্যতম সূচক। বিশ্বব্যাংকের ধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত সেই উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি আমরা দেখি যে মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি বুঝতে হবে তাহলে সেটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তাহলে বুঝতে হবে সেটা অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এইভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসেবে আসলে দেখা রীতি রয়েছে। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় আছে প্রায় 2764 মার্কিন ইউএস ডলার, অর্থাৎ মার্কিন মিনস হচ্ছে মার্কিন ডলার বলতে হচ্ছে ইউএস ডলারকে বলা হয়ে থাকে মার্কিন ডলার। জিডিপি নির্ধারক সময় ডিটারমিনস অফ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি। তো প্রথমত হচ্ছে মোট দেশের উৎপাদন জিডিপি কত হবে তা নির্ণয় করতে হলে দেশের ভূমি এবং প্রাকৃতিক সম্পদ, পাশাপাশি শ্রম, মূলধন, প্রযুক্তি এবং এসবের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর আপনাকে নির্ভরশীল হতে হবে। আপনি কোনো কিন্তু ডিটারমিন না থাকলে, আপনার কোনো নির্ধারক না থাকলে আপনি কী দিয়ে ক্যালকুলেট করবেন, অর্থাৎ একটা ধরেন আপনি 1 কেজি তেল মাপবেন, মাপতে হলে তো আপনার পাত্র লাগবে, বা 1 কেজি যে একটা ওজন ওইটার জন্য তো আপনার একটা রয়েছে, একটা বাটখারা রয়েছে, বা আপনার মেশিনে একটা ইনফরমেশন দেওয়া আছে যে 1 কেজি মিন্স এইটুক। তো এই যে 1 কেজি মিন্স এইটুক এইটা আমরা কই পাবো, এইটাতেও আমাদের নির্ধারক। তা আপনার হয়তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিষয়টা, মানে আমি একটু বোঝাই যে আপনি যে 1 কেজি তেলটা মাপতেছেন কী দিয়ে মাপতেছেন, একটা বাটখারা দিয়ে মাপতেছেন। এখন ওই যে বাটখারাটা ওইটার ওজন যে 1 কেজি, এইটা কী করে আপনি এনশিওর হচ্ছেন? যে কোনো জিনিসটাকে আপনার একক ধরতে হচ্ছে বা যে কোনো জিনিসটাকে আপনার নির্ধারক ধরতে হচ্ছে, ওইটাই আসলে জিডিপি হিসেবে কাজ করতেছে, জিডিপি নির্ধারক হিসেবে ওই ক্ষেত্রেভাবেই কাজ করে। তো প্রথম হচ্ছে ভূমি, যদি দেখি যে ভূমি কীভাবে কাজ করে, মোট দেশের উৎপাদন ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে বা কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে মোট দেশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশের উৎপাদন থেকে গুরুত্বপূর্ণ নির্ধারক। দ্বিতীয়ত দেখি যে শ্রম অর্থাৎ লেবার এটা কীভাবে কাজ করে। যে কোনো দেশের শ্রম মোট দেশের উৎপাদন একটি গুরুত্বপূর্ণ নির্ধারক।
দক্ষ কর্মদক্ষ শ্রম মোট দেশের উৎপাদন বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। শ্রমিকের সংখ্যা বাড়ে, প্রযুক্তির ব্যবহার জানে, তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত হলে মোট দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তাহলে আমরা দুইটা জিনিস পড়েছি, এই দুটো জিনিস একটু ব্যাখ্যা করি। তো প্রথমত হচ্ছে আপনার ভূমি রয়েছে, তো ভূমি হচ্ছে মোট দেশের উৎপাদনের ভূমি এবং প্রাকৃতিকের উপর নির্ভর, অর্থাৎ ভূমিতে আসলে মানব কিছু করতে পারবে না, অবশ্যই প্রাকৃতিকের উপর নির্ভর। তো প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে, এখন বলা হয়েছে যে আসলে সম্পদের আপনার পর্যাপ্ত ব্যবহার হতে হবে এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকতে হবে এবং জমির আপনার উর্বরতা বিদ্যমান থাকতে হবে, তাহলে আপনার ভূমি এবং প্রাকৃতিক সম্পদের আপনি ফুল ইউটিলাইজ করে ওটা থেকে আপনি আপনার আয় বার করতে পারবেন। এবার যদি আপনি শ্রমেরটা দেখি, যে আমরা শ্রমটা যেটা সেটা হচ্ছে কি যে কোনো দেশের শ্রম মোট দেশের উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। দক্ষ কর্মক্ষম শ্রম, অর্থাৎ অবশ্যই দক্ষ এবং কর্মক্ষম কাজ করার ইচ্ছা থাকতে হবে তাদের, আর এটা হলে দেশের উৎপাদন বৃদ্ধির সহায়ক হয় এবং শ্রমিকের সংখ্যা যদি বাড়ে, তাহলে সে যদি প্রযুক্তির ব্যবহার জানে তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত হয়, এক্ষেত্রে কাজ করতে পারবে। অর্থাৎ আপনার জনবল যদি কাজ না জানে, আপনি বেকার জনগণ দিয়ে কী করবেন, এবং এটা আপনার জিডিপিতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, আরও আপনার জিডিপি ডাউন করবে, কারণ কেউ আয় করতেছে না কিন্তু ওর ব্যয় আছে। আর মূল ধরুন যদি দেখি যে ক্যাপিটাল এভাবে কাজ করে, মাঝে মাঝে হয়তো আপনাদের একটু আওয়াজ আসতে পারে, এটা হচ্ছে জাস্ট বিদ্যুতের গ্লিচ, অর্থাৎ এখানে ভোল্টেজ আপ ডাউন হয় এবং ওইখানে ইউপিএস খুব সমান্তরাল বাড়ি দিতে থাকে। তো এইটাকে যদি একটু ইগনোর করেন আশা করি ভালো হবে, কারণ এখন কিছু করার নেই, বিদ্যুৎ চলে যাবে, এই জন্য একটা সেট আপ রেডি করা, বাট এইটাতেও সমস্যা করে। তো মূলধন হচ্ছে মোট দেশ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারণসমূহ। আজকে উন্নত দেশসমূহ মোট দেশ উৎপাদন বৃদ্ধির ফলে মূলধন কাজ করে। আবার অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ উৎপাদনে বা অভাবের কারণে মোট জাতীয় আয় এবং মোট দেশের উৎপাদন বৃদ্ধি করতে পারে না। সুতরাং মূলধন মোট দেশের উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক, অর্থাৎ কি যে আপনার যে উন্নত দেশগুলো আছে এটার আসলে কাজ কি, যেন মূলধন বৃদ্ধি রয়েছে, এবং অনুন্নত দেশগুলো অভাবের মূল কারণই হচ্ছে মূলধন, তারা ক্যাপিটাল নাই বলেই তো তারা অভাবেই আছে। তো এই জিনিসটা এইভাবেই আপনি দেখতেছেন যে নির্ধারক হিসেবে কাজ করতেছে। এবং চতুর্থ হচ্ছে প্রযুক্তি আর টেকনোলজি। প্রযুক্তির উপর মোট দেশের উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তি উন্নয়ন নানাভাবে হতে পারে, যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতি ডিজাইন, দক্ষতা উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কৃষিখাতে চিরায়িত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল বা উপসি, উচ্চ ফলনশীল মানে হচ্ছে উচ্চ ফলনশীল, সংক্ষেপে বলা হয় উপসি ফসল। তারপরে যদি উপসি ফসল বলা হয়, আপনারা আবার এটাকে অন্য কোনো ফসল ভাবেন না বা ভাবেন না যে ধানের কোনো একটা জাত, এটা হচ্ছে উন্নয়ন ফলনশীল, এখান থেকে হচ্ছে উপসি বা উচ্চ ফলনশীল, দুঃখিত, এখান থেকে হচ্ছে উপসি। তো ব্যবহার করে বহু ধানের বৃদ্ধি করা সম্ভব। তাহলে টেকনোলজি আপনার কীভাবে ক্যাপিটাল বাড়াচ্ছে। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে, যেমন আপনার উন্নত জাতের বীজ ব্যবহার করলে কি আপনার যেই যতটা আপনার প্রোডাকশন অত তার থেকে বেশি হবে। লাউ, কমলা, ছিমের বীজ যাই থাকুক না কেন প্রত্যেকটাই কি আপনার বেশি হবে। এরপরে যে দেখি যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়, ফলে একই রকমের উৎপাদন উপকরণ অধিক উৎপাদন সম্ভব হয়। এবার দেখি 5 নম্বর মোবিলিটি বা সচলতা। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রমাণস্বরূপ অর্থনৈতিক কার্যকলাপ বা সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট দেশের উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে কীভাবে, যে পাট চাষ কমিয়ে ধান চাষ, গম চাষের তাদের উদ্বুদ্ধ হচ্ছে, কারণ কি এটা অন্যান্য উপকরণ বা ভূমির আসলে এটা ব্যবহার বৃদ্ধি করা যাচ্ছে। আমরা যদি চলে আসি যে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি, ফ্যাক্টরস নট ইনক্লুডেড ইন জিডিপি, যাগুলো আসলে হয় না। কোনো নির্দিষ্ট সময় একটি অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশের উৎপাদন বা জিডিপি বলা হয়। জিডিপি গণনার ক্ষেত্রে নিম্নোক্ত উদাহরণস্বরূপ কখনো অন্তর্ভুক্ত করা হয় না। প্রথম হচ্ছে মূলধনী লাভ ক্ষতি, ক্যাপিটাল গেইনস অ্যান্ড লস। সময়ের পরিবর্তনের সাথে যদি জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। এখন এইটা আসলে তারা জিডিপির ভিতরে ইনক্লুড করে না। এই লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না, কারণ সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এই লাভ ক্ষতি শুধু কাগজ কলম ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয় না, বরং যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানের সেই সমপরিমাণ ক্ষতি হয়। ফলে জিডিপি গণনায় আসলে লাভ ক্ষতি সেম, অর্থাৎ যে লাভ করতেছে অন্য কারো না কারো থেকে তো আসলে তার যে আয়ের যে সীমাটা ছিল এটা তো কমে আসতেছে। ধরেন দুইটা ফ্যাক্টরি, আমিও আপনার তুলা বেশি, আপনিও ভাই তুলা বেচেন, এখন আমি একটু বেশি তুলা বেচছি এই সিজনে, মানে কি আপনার সিজনে তুলা বেচা কম হয়েছে, কারণ কি আমার ওই যেই জিনিসটা কিনতেছি ওইটা আমার তো কাস্টমার লিমিটেড, এখন কাস্টমার তো আসলে বাড়তেছে না। যেমন না যে ভাই আমার এইবার লাভ হয়েছে আপনারও লাভ হয়েছে, কীভাবে লাভ হবে যদি আপনার জনগণ না বাড়ে, বা আপনার যদি সেই যারা কিনবে ক্রেতা সেম থাকতেছে, কিন্তু
বাড়তেছে বা কমতেছে কি আমার আপনার, তো যার লাভ হচ্ছে অন্যজনের ক্ষতি হচ্ছে, ফলে এইটাকে আসলে তারা জিডিপির হিসাব বহির্ভূত মনে করে। মাধ্যমিক দ্রব্য বা সেবা ইন্টারমিডিয়ারি গুডস অ্যান্ড সার্ভিস জাতীয় আয় গণনার একটি শুধু চূড়ান্ত পর্যায়ে হয়, কথা আপনার সাথে আলোচনা করেছি আমি। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরে মাধ্যমিক পর্যায়ের দ্রব্য বা সেবার মূল্য থাকে। এখন এইটাকে আসলে আপনি ডাবল কাউন্টিং করতে পারবেন না। চূড়ান্ত দ্রব্যের পরে মাধ্যমিক পর্যায়ের দ্রব্য বা সেরা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা, ডাবল কাউন্টিং আর ডাবল টাইমিং কোনোটাই আসলে মানুষের জন্য ভালো না। তো এই জন্য আসলে মাধ্যমিক পর্যায়ের দ্রব্য বা সেবাকে জিডিপি গণনার সময় বিবেচনা করা হয়। এখন উদাহরণটা আপনাকে দিই, আপনি কি খাচ্ছেন? আপনি ধরেন একটা বলা যেতে পারে আপনাকে আপনি পুডিং খাচ্ছেন, তাই না? এখন এই যে পুডিংটা বানাতে কি লাগতেছে? আপনার পুডিংয়ে ইনগ্রিডিয়েন্টস লাগতেছে, অর্থাৎ ডিম লাগতেছে, দুধ লাগতেছে, এরপর অন্যান্য যে আইটেম আছে এগুলো লাগতেছে। এখন পুডিংটা বানিয়ে আপনি পুডিংটা বিক্রি করলেন, পুডিংটা সেল করেন, এখন আপনার পার পিস পুডিং 50 টাকা। এখন এই 50 টাকার ভিতর কিন্তু আপনার ডিমের খরচ, দুধের খরচ, চিনের খরচ, আপনার অন্যান্য যেই যে ফ্রেগমেন্টসের আইটেম আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে, এইটা 50 টাকার ভিতরে ইনক্লুডেড। আর আপনি যখন কেক খান, একটা কেকের ভিতরে আপনি ক্রিম ইউজ করেন, কেকের জন্য ময়দা বা জায়গায় ওইটা ইউজ করা হয়, ফ্লেভার ইউজ করা হয়, স্পঞ্জের জন্য চিনি ইউজ করা হয়। তো এই যে সেক্টর প্রত্যেকটা, আপনি যখন কেকটা কিনেছেন যে আগার কেনে না, জাকির ভাই পার পিস 100 টাকা। এখন জাকির ভাইয়েরও একটা কেক প্রডিউসের ভিতর কিন্তু সকল কিছুই তার ইনক্লুডেড আছে। এখন যদি জাকির ভাই বলে যে ভাই এটাই আমার, এইটা দেওয়া লাগছে, ওইটা দেওয়া লাগছে, এইটা হচ্ছে জাস্ট ওই দেখেন না যে কেকের উপর কিটক্যাট দিয়ে দেয়। এখন কিটক্যাটটা তো সে এক্সট্রাভাবে দিচ্ছে না, ওটা কেকের দামের ভিতরেই ইনক্লুডেড। হটস্টেকল তিরামিসু নাকি, তো যাই হোক এখন আমরা এটাই দেখি। তো বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য বা সেবা গুডস আর সার্ভিস ফ্রি অফ চার্জ, অর্থনীতিতে এমন একটি দ্রব্য বা সেবা রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে বেচাকেনা হয় না। মা কর্তৃক সন্তান লালন পালন বা মহিলাদের রান্নাবান্না, এগুলো আসলে যে আপনার বাসায় যদি রান্নাবান্না করা হয় এটাকে কোনো ক্ষেত্রে কি সেবামূল্য হয়? কিন্তু দেখেন সে যদি অন্য কোথাও রান্না করতো এটাকে কিন্তু সে একটা সেবামূল্য পেত। বাট যেইটা আসলে গুডস আর সার্ভিস ফ্রি অফ চার্জ সেটা কোনোভাবে আসলে আপনার জিডিপির অন্তর্ভুক্ত হবে না। সাংসারিক কাজকর্ম, গায়ক কর্তৃক বন্ধুদের গান শোনা কোনোভাবে না। গায়ক যদি আসলে কনসার্টে গান শোনা 2-3 লাখ টাকা পাবে, কিন্তু বন্ধুদের বললে যে টাকা চাই তো উল্টা থাপ্পড় দেবে, হারে বড় গায়ক হয়ে গিয়েছ। তো জিডিপি গণনা এইসব অপন্যায়িত সেবার মূল্য অন্তর্ভুক্ত করা হয়। অতীতে উৎপাদিত পণ্য বা লেনদেন বিবেচনায় নো কনসিডারেশন অফ প্রিভিয়াস প্রোডাকশন অ্যান্ড ট্রানজাকশন, যে বছরে জিডিপি ব্যবহার করা হবে তা পূর্বের বছরে কোনো জিডিপি আলোচ্য হবে না। যেমন পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়, এসব দ্রব্য যে বছর উৎপাদিত হয়েছে ওই বছর আসলে ক্যালকুলেট করা হয়েছে। তো সেকেন্ড হ্যান্ড জিনিস আসলে আপনার ওই যে জিডিপির ভিতরে ইনক্লুড হয় না। এই পুনরায় হিসাব করলে এক বছরের আয় আর এক বছরের আয়ের ভিতর ঢুকে যাওয়ার সমস্যা দেখা যায়, ফলে স্টক বন্ড কাগজের লেনদেন জিডিপির ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে না। সরকারি সুদে ইন্টারেস্ট অফ পাবলিক ডেপ্ট, এটা কীভাবে কাজ করতেছে? সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় জিডিপির অন্তর্ভুক্ত নয়। কারণ কি, যুদ্ধকালীন সরকার যে ঋণ গ্রহণ করে তা জাতীয় উৎপাদনের কোনো ভূমিকা রাখে না। কারণ কি, ওইটা দেশের যে ভাবমুক্তি আছে বা দেশের অ্যাবস্ট্রাক্ট আছে, অবকাঠামো উন্নয়নেই কাজ করতেছে। তো এই ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওয়া হিসেবে বিবেচিত হয় এবং এই জিডিপি থেকেই বাদ দেওয়া হয়। এবং বেআইনি কাজ, ইলিগাল অ্যাক্টিভিটিস, বেআইনি কাজ বা প্রাপ্ত আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয়। বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য না এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজ বোঝায়, যেমন চুরি, ঘুষের টাকা, চোরাচালান ইত্যাদি। এবার যদি দেখি যে জিডিপি মোট দেশের উৎপাদন বা আয় পরিমাপ পদ্ধতিটা কীভাবে কাজ করে, মেথড অফ এস্টিমেশন অফ জিডিপি অ্যান্ড বাংলাদেশ, এটা দেখি যে বাংলাদেশের জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বা পরিসংখ্যান ব্যুরো প্রতি বছরই বাজার মূল্য বা স্থির মূল্য, দ্রব্য সেবার মূল্য পরিমাণ করে জিডিপি গণনা করে। এসব জিডিপি হিসাব করে প্রতিষ্ঠানটি তথ্য সংগ্রহ করে, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটা আছে। তো এইখান দেখি যে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিএসবি বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আমরা আসলে সঠিক ফুল ফর্মটা মনে নেই, বাংলাদেশ পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ব্যুরো, তাহলে হচ্ছে বিএসবি অর এনিথিং যেটাই হোক, উৎপাদিত বাংলার পদ্ধতিতে মোট দেশের উৎপাদন জিডিপি পরিমাপের জন্য অর্থনীতির মোট 15টি প্রধান খাতে বিভক্ত করা হয়। কৃষি বা বনজ সম্পদ, তো কৃষি বা বনজ সম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাত ধারাবাহিকভাবে হিসাব করা হয় এবং বাংলাদেশের জিডিপি গণনা করাতে এই খাতটি 3টি উপখাতে বিভক্ত করা হয়। দ্বিতীয়ত শাকসবজি, শস্য শাকসবজি, এই খাতে জিডিপি উৎপাদনের চলতি পাইকারি বাজার মূল্য পরিপ্রেক্ষিতে হিসাব করা এবং 2022-23 সালে দেশের উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে 2,70,215 কোটি টাকা। প্রাণী সম্পদ দেখি, এই খাতে হিসাব ও চলতি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে দেশের উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় এবং প্রাণী সম্পদ উপখাতে 2023-24 দেশের উৎপাদনের পরিমাণ ছিল 82,014 কোটি টাকা। এবং বনজ সম্পদ, বন খাতের উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন 3% মূল্য বাদ দিয়ে যা থাকে তা হচ্ছে হিসেবে জিডিপি ব্যবহার করা হয়, অর্থাৎ মোট মনে হয় 3% মূল্য বাদ দেওয়া হবে। এটা হচ্ছে
হচ্ছে অভাব বা তথ্যের অভাবের কারণে, বা তথ্যের অভাব বলতে বোঝানো না হচ্ছে বন খাতের উপকরণের তথ্যের যে অভাব রয়েছে মোট উৎপাদন এই ক্ষেত্রেই। তো এই উপখাতে 2023-24 অর্থ বছর দেশের উৎপাদন ছিল হচ্ছে 69,552 কোটি টাকা। এবার যদি দেখি যে মৎস্য সম্পদ কীভাবে কী কাজ করে, আমরা এটা দেখব যে মৎস্য সম্পদ, তাহলে যদি দেখি যে মৎস্য সম্পদ কীভাবে কাজ করে, দুঃখিত একটু হেলথ কন্ডিশনের জন্য কাশি টাশির আওয়াজ আসতে পারে। অভ্যন্তরীণ বা সামুদ্রিক উৎস থেকে মৎস্য আরোহণের পরিপ্রেক্ষিতে দেশে উৎপাদন হিসাব করা হয়। এখানে 2023-24 সালে দেশে উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে 1,23,673 কোটি টাকা। আপনি প্রত্যেকটা এখানে আসলে আপনাকে ওইভাবে ব্যাখ্যা করা কিছুই নেই। ব্যাখ্যা করার কি যে মৎস্য খাত থেকে কীভাবে মৎস্যরা অভ্যন্তরীণ এবং সামুদ্রিক উৎস দুইটা উৎস রয়েছে, মৎস্য আহরণ করা হচ্ছে, সিম্পল ম্যাটার। খনিজ ও খনন হচ্ছে কি শিল্প খাতের মধ্যে খনিজ খননকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা হয়। এই খাতে প্রাকৃতিক গ্যাস বা অপরিশোধিত তেল বা অন্যান্য খনিজ সম্পদ বা খনন বিষয়ে উৎপাদিত পণ্যের বাজার মূল্য হিসাব করা হচ্ছে। এই খাতের হিসাব দেশের উৎপাদনের দিক থেকে বর্ণনা করা হয়। 2023-24 সালে উৎপাদনের পরিমাণ ছিল 80,088 কোটি টাকা। শিল্প বা ম্যানুফ্যাকচারিং দেখি যে বাংলাদেশের মোট দেশ উৎপাদন গণনার ক্ষেত্রে সকল শিল্পের উৎপাদিত পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করলে মোট দেশ উৎপাদন বের করা যায়। এখানে 2023-24 সালে বৃহৎ ও মাঝারি শিল্পে দেশের উৎপাদন পরিমাণ ছিল হচ্ছে 11,32,736 কোটি টাকা। বিদ্যুৎ ও গ্যাস ও পানি সেবা খাতের সেবা সরবরাহ বা মূল্যের পরিপ্রেক্ষিতে মোট দেশ উৎপাদন মূল্য হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশের জন্য এই খাত খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই খাত বেসরকারি ছেড়ে দেওয়া হয়েছে এবং এই খাতে 2023-24 অর্থ বছরে দেশের উৎপাদন পরিমাণ ছিল 64,205 কোটি টাকা। নির্মাণ খাত থেকে যদি মধ্যদেশে উৎপাদনের পরিমাণ হিসেবে ব্যক্ত করা হয় এবং নির্মাণ প্রতিষ্ঠান ভোক্তা সরকারের প্রাপ্ত তথ্য থেকে বাস্তবে এই খাত থেকে যে পরিমাণ আয় হিসাব করার কথা তার তুলনায় পরিমাপ করা কম হয়, কারণ কি চলতি বছর বাজার মূল্য সরকার প্রদত্ত বেঁধে দেওয়া মূল্য থেকে বেশি হয়। অর্থাৎ সরকারি বেঁধে দেওয়া মূল্যের পরিপ্রেক্ষিতে মধ্যদেশে উৎপাদনের পরিমাপ করা হিসাব করা হয় এবং এই ক্ষেত্রে 2023-24 অর্থবর্ষে দেশের উৎপাদন পরিমাণ ছিল 4,76,668 কোটি টাকা। এবার যদি দেখি পাইকারি খুচরা বিপণনটা, তো এই ক্ষেত্রে হচ্ছে এই হিসাব হচ্ছে পণ্যের পাইকারি হিসাবে দেশের উৎপাদন ব্যবহার 2023-24 অর্থ বছরের মধ্যে দেশের উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে 7,28,571 কোটি টাকা। হোটেল রেস্তোরাঁ এই খাতের মধ্যে দেশের উৎপাদনের বিষয়টি উৎপন্ন দ্রব্যের এবং সেবার বিক্রয়ের পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়। এই খাতে 2023-24 সালে মধ্যে উৎপাদন ছিল হচ্ছে 69,799 কোটি টাকা। পরিবহন সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থা যদি দেখি, এই খাত যাদের দেশের আয় গণনার ক্ষেত্রে একটি বড় খাত। এই খাতটির বড় বেসরকারি খাতে ন্যস্ত আসে। 2023-24 সালে পরিবহন সংরক্ষণ এবং যোগাযোগের খাতে মোট আয় হচ্ছে 4,10,962 কোটি টাকা। আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা এই খাতের হিসাব ব্যাপ্ত থেকে সেবা বা প্রাপ্ত মুনাফার ভিত্তিতে কাজ করে। এখানে 2023-24 অর্থ বছরে হচ্ছে 1,69,869 কোটি টাকা আয় করে। রিয়েল এস্টেট ভাড়া বা ব্যবসা অনুযায়ী এই খাত থেকে দেশ উৎপাদনের পরিমাণ সেবা আয়ের পরিমাণ ভিত্তিতে 2023-24 অর্থ বছরের মধ্যে দেশের পরিমাণ ছিল হচ্ছে কত 4,09,947 কোটি টাকা। তাহলে আমরা কিন্তু দেখেন যে প্রতিটা আয় এবং ব্যয় দেখতেছি। ব্যয় তো আসলে আমরা দেখতেছি, কিন্তু আয়টা কিন্তু কোথা থেকে কি আয় হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে মধ্যদেশের উৎপাদন। লোক প্রশাসন ও প্রতিরক্ষা থেকে দেখি যে প্রাপ্ত থেকে মোট জাতীয় আয়ের হিসাব করা হয় মূলত ব্যয় দিক থেকে, কতটা ব্যয় হচ্ছে, কারণ এটা তো আমাদের দেশের ক্ষেত্রেই ব্যয় হচ্ছে। তো এটা ব্যয় হয় মানেই তো আমাদের দেশের আয়। আমাদের দেশের প্রতিরক্ষা খাত যদি উন্নত না হয় তো যে কেউ এসে দেশের ক্ষতি করে যাবে। তো 2023-24 সালে দেশের উৎপাদনের পরিমাণ ছিল কত 1,61,752 কোটি টাকা। এবার দেখি শিক্ষা খাত। বাংলাদেশের শিক্ষা খাতের মধ্যে দেশের উৎপাদন হিসাব ধরা হয় ব্যয়ের দিক থেকে, এবং এটাও আসলে কারণ কি এটা ব্যয় করলেই তো পরবর্তীতে আমাদের প্রজন্ম শিক্ষিত হবে এবং দেশের জন্য উন্নয়ন করবে। তো এইটা যদি হয় এটা হচ্ছে দেশের উৎপাদনের পরিমাণ ছিল হচ্ছে 1,49,691 কোটি টাকা। পরবর্তীতে যদি দেখি যে স্বাস্থ্য সামাজিক সেবা কীভাবে কাজ করে, তো এটা হচ্ছে প্রথমত স্বাস্থ্য সেবা খাতের হিসাব করা হয় এই পদ্ধতিতে 2023-24 শিক্ষাবর্ষে। তাহলে স্বাস্থ্য বা সামাজিক সেবা যে খাতটি আছে এটা হচ্ছে স্বাস্থ্য বা সেবা খাতের বিষয়টির হিসাব করে দেখতেছি, যেখানে আছে 1,87,711 কোটি টাকা। এবং পরিশেষে হচ্ছে কমিউনিটি বা সামাজিক ব্যক্তিগত সেবা, এটা হচ্ছে এই খাতে ব্যয়ের দিক থেকে হচ্ছে আসলে হিসাব করা হয়, কারণ এগুলো ব্যয় মিনস হচ্ছে আয়, মানে ব্যয় মিনস আয় বলতে হচ্ছে এগুলো দেশের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে এবং এগুলো করলেই তো আপনার জনগণের উন্নয়ন হচ্ছে, তাহলে কোনো না কোনোভাবে ব্যয়টাই তো আয় হচ্ছে। তো
তো এটা হচ্ছে 2023-24 শিক্ষা বা দুঃখিত 2023-24 সালে দেশ উৎপাদনের পরিমাণ হচ্ছে 2,35,217 কোটি টাকা, এবং এই সব তথ্য সব দিয়েছে হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024-তে। তো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায়টি। দেখা হচ্ছে আসলে পরের অধ্যায়। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এই ছিল আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমরা বলেছিলাম ক্লাসের প্রথমে যে আপনাদের জিডিপিএন জিএনআই বা আপনার এনএনআই বা এনআই যাই থাকুক, আপনার কোনো কিছু নিয়ে আপনি ক্লাসে এসে যখন আসবেন আপনার কাছে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকবে। এবং আমি জানি আল্লাহর রহমতে আপনাদের এখন অবধি যতটুকু ক্লাস যদি করেছেন আপনার ভিতর কোনো কনফিউশন নাই। তারপর যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের জন্য আমি তো আছি, কমেন্ট করেন, আমি সেই বিষয়টা ডেডিকেটেড ক্লাস দিয়ে দিচ্ছি। এবং সেই ক্লাসে আসলে আপনাদের প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে দেখিয়ে দেবো। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তো এই জন্য এরকম আসলে যদি ক্লাস বা ভিডিও পেতে চান চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা একটু ফলো করে দিন। পাশাপাশি আমরা এত কথাবার্তা আসলে বলি ইন্টারাউটের কারণ কি আমাদের ক্লাসে আমরা এই কথাবার্তা বলার টাইম পাই না, বা আমরা যেটা চাইও না, কারণ স্টুডেন্টের মনোযোগক্ষণ নয়। এবং এতক্ষণ অবধি যদি কেউ ভিডিও দেখে থাকেন আসলে আমি জানি অনেকে ছেড়ে দিয়েছেন চলে গেছেন, তারপর যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরোটা সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।